তখন আমি কোন সামনে দাঁড়াইছিলাম, তখন আমাকে লাথি মারছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এখানে গতকাল একটা অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে গেছে। আমাদের টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের শহর গোবিন্দপুর আশারিয়াচালা দিগুলিয়াচালা মদিনাতুল উলুম রহমানিয়া মাদ্রাসার নির্মাণাধীন ভবন ভাঙতে আসে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা। মাদ্রাসা শিক্ষার্থীরা বাধা দিলে তাদেরকে কিছুটা আঘাত করে এবং বিভিন্নভাবে তাদেরকে শারীরিক নির্যাতন করে। কেন এমন অপ্রীতিকর ঘটনা বা কেন এরকম ঘটনা ঘটলো এলাকাবাসীর সাথে, কেন এরকম ঘটনা বন বিভাগের কর্মকর্তাদের সাথে ঘটে গেল, আজকে সেটার বিস্তারিত জানাবো। বিভিন্ন মাধ্যম, বিভিন্ন মিডিয়া এটাকে ভিন্নভাবে প্রচার করে নিচ্ছে। আজকে এর সত্যতা যাচাই করার জন্য আমি চলে আসছি মদিনাতুল উলুম রহমানিয়া মাদ্রাসায়। যে দুজন শিক্ষার্থীকে আহত করা হয়েছে সে দুজন শিক্ষার্থীদের সাথে আমি কথা বলবো। মূল ঘটনা কি, যেহেতু বন বিভাগের লোকজন আসার সাথে সাথে তারাই বন বিভাগের লোকজনের সাথে কথা বলছিল বা মাদ্রাসার ওইখানে গেছিল। আমি আজকে এই দুজনকে নিয়ে আসছি ক্যামেরার সামনে, সত্যতা তুলে ধরবো। দেখি, তোমার নাম কি? মোহাম্মদ খায়রুল ইসলাম। মোহাম্মদ খায়রুল ইসলাম, একটু জোরে বলো। মোহাম্মদ খায়রুল ইসলাম। তুমি এই ঘটনা বা তোমাকে কিভাবে মানে আহত করছে যে বন বিভাগের কর্মকর্তারা, সবার সামনে একটু বিস্তারিত বলো। আমাদের মাদ্রাসা যেখানে চলছে ওখানে তারা ভাঙচুর করতেছিল, তখন কিছু ছাত্ররা ওখানে বাধা দিচ্ছে, তাদের সাথে মানে খারাপ ব্যবহার করছে। তারপরে আমরাও গেছি, তখন আমি কোন সামনে দাঁড়াইছিলাম, তখন আমাকে লাথি মারছে। মানে তুমি কোরআন শরীফ নিয়ে দাঁড়াই আছো, মানে কোরআন শরীফ সহ তোমার লাথি মারছে? জি, কোন সামনে আমি বুকের সাথে দাঁড়াইছিলাম, তখন আমাকে লাথি মারছে। মানে অন্য অন্য ছাত্ররা ওইখানে উপস্থিত ছিল, সাথে তুমিও উপস্থিত জি, ছিলে? মানে সে হয়তো বেহুশ হয়ে আমাকে লাথিটা মারছে, এটাই হয়তো দেখা একবার চিন্তা করুন, বাংলাদেশ 95% মানুষ মুসলমান এবং সেই দেশে একজন মাদ্রাসা শিক্ষার্থীকে কোরআন শরীফ বুকে থাকা অবস্থায় লাথি মারা, এটা বিচার আপনাদের কাছে দিলাম। আমি দ্বিতীয় জন আছে, ওর কাছে কিছু প্রশ্ন করব। তোমার নাম কি? মোহাম্মদ গোলাম রব্বি। মোহাম্মদ গোলাম রাব্বি। তো তুমি মানে এই ঘটনা কতটুকু দেখেছো বা তোমাকে কি আহত করছে নাকি তোমাকে আঘাত করছে? ফরেস্টার আইসে আমরা মানা সালাম টালাম জায়গা করছি যে আপনারা মাদ্রাসা ভাঙবেন কে, মাদ্রাসা যা বলবা একদম সত্যি কথা বলবা, কোনো শিখাই না বা কারো কোনো শিখে কথা দেওয়া মানে শিখানো কথা বলবো না, একদম সবার সামনে সত্যি কথাটাই বলবো। যে মানা করছি, পরে আমারে ধাক্কা দিয়ে কয় তোমরা যাও মাদ্রাসা যাও। পরে বাসটা স্কুলে লাগছে, পরে আমরা আবার করছি, পরে এমুক আইসা পরে আমার হাতের উপর বাড়ি মারছে বাড়িতে। তোমার হাতের মধ্যে ভারী মারছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট শিশু। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নাটোর। নাটোর জেলার একটা ছোট ছেলে, এই ছেলেটার বয়স 8 থেকে 9 বছর। আপনাদের কিরকম সাহস হয় সামান্য কিছু জমির জন্য? আমি এই বিষয়ে আরো বিস্তারিত পরে কিছু বলতেছি। আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত তুলে না ধরলে বন খেকুদের বিরুদ্ধে, বন খেকুদের মুখোশ উন্মোচন না করলে আপনারা এত কিছু বুঝতে পারবেন না। এরা জনগণকে কতটা জুলুম নির্যাতন করতে পারে বা জনগণের উপর কতটা জোর জুলুম চাপিয়ে দিতে পারে, সেই কথাগুলাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখেন, এই যে ছোট্ট শিশুটার হাত, এই এই ছোট শিশুটার বাবা মা যখন এসে দেখবে যে মাদ্রাসায় এরকম ভাবে মাদ্রাসায় পড়তে এসে বন বিভাগের লোকজনের সাথে মানে বন বিভাগের লোকজন এই ছেলেটাকে আহত করেছে, সেই পিতামাতার মনে কোন ধরনের ভাবনা আসতে পারে? ব্লাড বের হচ্ছে। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলি। ওরা দুজন যে কথা বলল, ও পাশে যখন বন বিভাগের কর্মকর্তারা আসলো তখন ওর সাথে সেখানে যায়। তার সাথে বুকে কোরআন শরীফ ছিল। রাগান্বিত অবস্থায় কোরআন শরীফ সহ এই ছেলেটাকে লাথি মারে বন বিভাগের লোকজন। আর এই ছেলেটাও সেখানে ছিল, বাঁশ দিয়ে তাকে আঘাত করে। এই যে এখন বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন গণমাধ্যম কিন্তু এটা ভিন্নভাবে প্রচার করে যাচ্ছে। মানুষ কিন্তু খুব সহজেই, এতটা সহজে কিন্তু উত্তেজিত হয় না। মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু প্রথমেই কিন্তু ওখানে যায় নাই। কেন এরকম ঘটনা ঘটলো আজকে আমি আপনাদেরকে কিছুটা বলার চেষ্টা করি। মাদ্রাসাটা
স্থাপিত হয় 2021 বা 22 সালে। 3-4 বছর আগের ঘটনা। আমাদের আশারিয়া চালার ব্যবসায়ী রুহুল আমিন ভাই, তার একটা স্বপ্ন ছিল দিনই শিক্ষা যেন প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যায়। সেরকম চিন্তা ভাবনা নিয়েই এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেন রুহুল আমিন ভাইয়ের বাবার নামে, রহমানিয়া মাদ্রাসা। তার বাবার নামে কিন্তু এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এই মাদ্রাসা থেকে কিন্তু রুহুল আমিন ভাইয়ের আর্থিকভাবে কোনো লাভ নেই, বরং এখানে প্রতি মাসে তাকে ইনভেস্ট করতে হয়। যেমন এই মাদ্রাসা প্রতিষ্ঠাকাল থেকে এই মাদ্রাসার সব খরচ কিন্তু রুহুল ভাই বহন করে। এখানে শিক্ষার্থী আছে 130 জনের মতো। প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু বিনামূল্যে কিন্তু পড়ানো হয় এই মাদ্রাসায়, এবং শিক্ষক আছে 4 থেকে 5 জন। প্রতি মাসে কিন্তু তাদের বেতনটা কিন্তু আমাদের রুহুল ভাই এখান থেকে বহন করেন। মাদ্রাসা ছোট হওয়ার কারণে শিক্ষার্থী দিন দিন বেড়ে যাচ্ছে, কারণ বিনা বেতনে এরকমভাবে অনেক সুন্দর মানের পড়ালেখা আশেপাশে হয়তো কোথাও নেই। শিক্ষার্থী বেড়ে যাওয়ার কারণে রুহুল ভাই একটা চিন্তা ভাবনা করেন যে ভবন নির্মাণ করতে হবে, বা আরেকটা ভবন নির্মাণ করতে হবে। এই মাদ্রাসার পাশেই খালি জায়গা ছিল, সেখানে কিন্তু বাপ দাদার 100 বছরের ভিটে মাটির জমি রুহুল আমিন ভাইয়ের মাদ্রাসা বাড়ির পাশেই। কিন্তু এটা বনের জায়গা কেটে যে মাদ্রাসা করে নিচ্ছে তা কিন্তু না। এটা হচ্ছে দিগুলিয়াচালা মাদ্রাসার পুরাতন ঘর। মাদ্রাসায় শিক্ষার্থী বেড়ে যাওয়ার কারণে কিন্তু নতুন ঘর নির্মাণ করা হচ্ছিল। অনেক মাধ্যমে দেখেছেন যে বনের জায়গা কেটে কিন্তু বিল্ডিং করা হচ্ছে, সেরকম কিন্তু না। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ড্রাগন বাগান, আর এটাই হচ্ছে প্রতিষ্ঠাতা রুহুল আমিন ভাইয়ের বাড়ি। আর বনের জায়গা রয়েছে কিন্তু রাস্তার ওই পাশে। আর এইখানে কিন্তু ফসলি জমি ছিল, সেই জমি পরিষ্কার করে কিন্তু এই যে এখানে কিন্তু ঘর নির্মাণ করা হচ্ছিল। এই যে দেখেন এই পাশে কিন্তু বন বিভাগের জায়গা রয়েছে, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। এখানে কিন্তু ফসলি জমি ছিল, সেই জমি পরিষ্কার করে কিন্তু এখানে মাদ্রাসার ভবন নির্মাণ করা হচ্ছে। আপনারা দেখেন এখানে কিন্তু বনের কোনো গাছ নেই, এখানে বনের কোনো ধরনের গাছ কিন্তু এখানে নেই। এটাই হচ্ছে জায়গা। বিভিন্ন ভিড় থেকে কিন্তু প্রায় 30-40 জনের মতো বন কর্মকর্তা আসছিল। এই যে এখানে কিন্তু পুরাটাই একদম বাঁশ দিয়ে করা ছিল, ছাদ ঢালাই করার জন্য। ওরা কিন্তু রাগের মাথায় কিন্তু এগুলা ভেঙে ফেলেছে, এবং ওদের মাথার উপর কিন্তু এগুলা পড়ে মাথা ফেটে গেছে। এই দেখতে পাচ্ছেন আপনারা। আমি আগেই বলছি জায়গাটার মধ্যে কোনো ধরনের বনের গাছ ছিল না। বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তি, বাপ দাদার দখলে থাকা সম্পত্তি কিন্তু এগুলার মধ্যে কিন্তু মাদ্রাসা করা হচ্ছে। রুহুল আমিন ভাইয়ের কিন্তু এই জায়গা থেকে 1 টাকাও কিন্তু লাভ নেই, বরং লাখ লাখ টাকা কিন্তু শুধু দিনের পথে দিনী শিক্ষা সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই মাদ্রাসাটা করার উদ্যোগ নিয়েছিলেন। আর বন কর্মকর্তাদের ঘুষ না দেওয়ার কারণে কিন্তু আজকে এই ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে গেল। বন বিভাগের লোকজন মঙ্গলবার বিকালে আসে রুহুল আমিন ভাইয়ের কাছে চাঁদা দাবি করার জন্য, টাকা নেওয়ার জন্য। বেশ কিছুদিন আগেও কিন্তু রুহুল আমিন ভাইয়ের কাছে টাকা নিছে বন বিভাগ, কিন্তু দেখেছে যে রুহুল আমিন ভাই প্রচুর টাকা চাইলেই দিতেছে। এজন্যই বন বিভাগের লোকজন মঙ্গলবার আসে কিন্তু টাকা দাবি করতে। রুহুল আমিন ভাই অস্বীকৃতি জানালে বুধবার বৃহস্পতিবার সকালে বিভিন্ন বিট থেকে লোকজন এসে ধলাপাড়া রেঞ্জ থেকে, বিভিন্ন দেওপাড়া, সাগরদিঘি, আরো যে আশেপাশে বিটগুলো আছে সেখান থেকে কিন্তু বিটের লোকজন এসে কিন্তু এখানে এসে জড়ো হয়। মূল সমস্যা হচ্ছে টাকা পয়সা। এই মাদ্রাসা থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ টাকা খেয়েছে রুহুল আমিন ভাইয়ের কাছ থেকে। তৃতীয় চতুর্থ দাবে কিন্তু টাকার জন্য আসছিল। যখন টাকা দিতে অস্বীকৃতি জানায় তখনই কিন্তু এই অপ্রীতিকর ঘটনাটা ঘটে। এই কোমলমতি শিক্ষার্থীরা বাধা দিতে গেলে তাদেরকে কিন্তু মারধর করে আহত করেন। যখন দেখলো যে অনেক শিক্ষার্থী ছিল, এলাকার শিক্ষার্থী, তাদেরকে মারধর করা হচ্ছে, এলাকার মানুষ জানাজানি হয়ে যায়, তাদের ছোট সন্তানকে মারধর করা হচ্ছে বা তাদের গায়ে হাত তোলা হচ্ছে, গ্রামের মানুষ কিন্তু অতি সহজেই ক্ষিপ্ত হয় না। মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু অতি সহজেই ওখানে যায় না। তাদের নির্মাণাধীন ভবন ভেঙে দেওয়ার কারণে কিন্তু ওই জায়গায় তারা বাধা দিয়েছে। অনেক ঘটনা আপনারা শুনলেন বা দেখেছেন। আমি আজকে যে ঘটনাটা বললাম এটা কিন্তু সম্পূর্ণ সত্য, এর মধ্যে কিন্তু কোনো ধরনের মিথ্যা বা
অন্য ধর্মের কোনো নেই। এখন আপনারাই বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে যদি বন বিভাগের লোকজন টাকা খেতে পারে, আপনার বাড়ি, আপনার প্রতিষ্ঠান, সেখান থেকে টাকা খাবে না, এর নিশ্চয়তা কি? অনেকেই দেখা যাচ্ছে যে বনের জায়গা জমি কেটে, বনের গাছ কেটে সেখানে ঘর দিচ্ছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু বাপদাদার দখলে থাকা, বাপদাদার ভিটে মাটির মধ্যে ঘর দিতে গেলে এরকম বাধা কিন্তু অহরহ আসছে। আর বর্তমান কিন্তু দায়িত্বে ছিলেন এই কুদ্দুস নামের একজন ভিট কর্মকর্তা, কিন্তু ধলাপাড়া রেঞ্জের ধলাপাড়া দায়িত্বে ছিলেন। সেখানে মানে মানুষের মুখে এতটাই তিতা এই কুদ্দুস, আর কি বলবো। প্রিয় বন্ধুরা, আজকে শুক্রবার, আমি সকালেই এই জায়গায় আসছিলাম। সারা রাত বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে আমি নিউজগুলো দেখেছি, বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। সত্য ঘটনা তুলে ধরার জন্য কিন্তু আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও করলাম। আজকে দুপুরে কিন্তু প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে আমাদের আশারিয়াছড়া বাজারেই। সেখানে সবাই উপস্থিত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।